38 নম্বর পিডিএফটা চলছিল, অনেকটাই হয়ে গেছে, আজ এটা শেষ করে দেবো। এটা হয়ে গেছে, প্রিন্টটা হয়ে গেছে, এইগুলো তো পারবে। 19 থেকে আরম্ভ হবে মনে হয়, সম্ভবত 19 না 20 থেকে মনে হয়, দেখি দাগ দেওয়া আছে নাকি, 19 থেকে মনে হয় সম্ভবত আরম্ভ। বলো 19টা বলো, যে করেছো সে তাড়াতাড়ি বলে দেবে, তাহলে তাড়াতাড়ি আমার সুবিধা হবে। কি বলা আছে দেখো, এগুলো বেশিরভাগই ওয়াইসিটির বই থেকে নেওয়া আছে। হ্যাঁ, আর একটা আছে আর গুপ্তার বই থেকে, সেখান থেকে দু একটা কোশ্চেন একটু অন্য লেভেলে দেওয়া আছে, ওই দুটো না করলেও হবে, পরে বলে দিচ্ছি। 693টা দেখো, এখানে তোমার ওয়াইসিটির বইও করে দেওয়া আছে এটা, আর এখানে তোমার কত নাম্বার হচ্ছে 19 নম্বরে ওয়াইসিটির বই। তো এই ওয়াইসিটির বই থেকে এটা নিয়ে আছে, তোমরা হয়তো প্র্যাকটিস করেছো, এগুলো আমি বারবার বলেছিলাম। এগুলো তোমার সবই কোশ্চেন হচ্ছে ইলাস্ট্রিসিটি থেকে কোশ্চেন আছে। ওই বই থেকে নিয়ে আসে এগুলো, দেখি। স্যার 19এরটা কি 0.25 হবে অ্যানসারটা? আচ্ছা 19-এর টাকা আমি দেখি কি বলবো। এটা 19-এরটা কি হয়ে গিয়েছিল? স্যার 19-এরটা হয়ে গেছিল স্যার। 19-এরটা হয়ে গেছে, হ্যাঁ 0.25 19-এরটা অ্যানসার দেওয়া আছে তোমার 20 থেকে হবে। হ্যাঁ 20 থেকে ঠিক 20 থেকে 19-এরটা 0.25, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বি এরটা অ্যানসার, বি এরটা অ্যানসার। হ্যাঁ স্যার ঠিক আছে। 20টা বলো তো স্যার 20টা কি 3 × 10⁻11? 20টা অ্যানসার আছে বি এরটা। স্যার 20 বিয়েরটা হয়েছে স্যার। 20 ডি হ্যাঁ এর স্যার ওটা অ্যানসার বি হচ্ছে। আচ্ছা 20টা কি আছে আমি আগে পড়ি। এ ওয়্যার is 5.0 meter long and has radius এত, কত বলছে 5 এত, রেডিয়াস এত, when weight এত কেজি is suspended, it is length increased by এত, the young modulus of the elasticity of the wire will be nearly mks unit। আচ্ছা এটা তোমার টোটালি হচ্ছে ফর্মুলা কোনটা, যেটা আমাদের পাস কোর্সেও থাকে আবার অনার্সেও থাকে, যে তোমার ইয়ং মডুলাসের যে প্র্যাকটিক্যাল এক্সাম, যে প্র্যাকটিক্যাল করতে হয় আমাদের, একটা ভার ঝুলিয়ে দিতে হয়, দৈর্ঘ্য বৃদ্ধি দেখে তারপরে যেটা করতে হয়, সেইখান থেকে এটা দিয়েছে। এবার বলো অ্যানসার আছে 20টা হচ্ছে বি এরটা 3.3 × 10⁻11। এটা তো ইয়ং মডুলাসের যে ফর্মুলা আছে, এক সেকেন্ড, হ্যাঁ একটু এটা হচ্ছে ইয়ং মডুলাসের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাই বসালেই হয়ে যাবে। এটা আবার খুব সেনসিটিভ বলে, এটা F/A আর L/L, এটা তো হচ্ছে ফর্মুলা, তাই তো, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে আমরা কি করি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, ওয়েট ঝুলাই, তাহলে ওয়েট ঝুলাই মানে হচ্ছে এমজি করি, এমজি, তাই তো। আর ক্ষেত্রফলটা আমরা যেহেতু তার নি, ওয়ার নি, তাহলে হচ্ছে কি হয় করে দিই এটাকে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর নিচে L/L, এটা যে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা যে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এবার যদি সব তুমি বসিয়ে দাও, মানগুলো যদি বসিয়ে দাও, সব মানই দেওয়া আছে। এটা এইটা হচ্ছে তোমার প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এটা রেডিয়াস, পাই আর স্কয়ার বসিয়ে দেবা, পাই এর মান বসিয়ে দেবা, এটা আর, এটা আর, এটা এল হয়ে গেল। তাহলে তোমার এম হয়ে গেল, ওজন হচ্ছে 5 কেজি, যে 5 কেজি, জি এর মানটা বসিয়ে দেবা, এম কেজি ইউনিটে 10 বসাবে, লেখা আছে 10 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এমজি হয়ে গেল, তাহলে এই কটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে। তাহলে কি কি বসাতে হবে, ওয়াই সমান তাহলে হচ্ছে
এমজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বারবার প্র্যাকটিক্যালে করিয়েছি, এগুলো তো মানে যেগুলো করতে হয় আমাদের প্র্যাকটিক্যালে। এবার এখানে এম এর জায়গায় বসবে কি, এম এর জায়গায় বসবে 5 × 10 বাই পাই এর মানটা 3.14 লিখে দাও, ইন্টু আর স্কোয়ার, আর এর মান দেওয়া আছে 0.5 × 10⁻³ ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য ছিল এম বাই বৃদ্ধিটা কত হচ্ছে 10⁻³ এগুলো বসিয়ে দাও, তাহলে কাটাকাটি নর্মাল কাটাকাটি হবে, নর্মাল কাটাকাটি করার পর দেখবে অ্যান্সার আসবে 3 ইন্টু সব কেটে যাবে 3 ইন্টু 10⁻11। তোমার যদিও ক্যালকুলেটর ব্যবহার নাই, কিন্তু তোমাদেরকে এমন প্রবলেমই দেবে যেগুলোতে কাটাকাটি করতে তোমাদের অসুবিধা হবে না। এটা একদম সিম্পল, এগুলো তো বারবার করানো হয়েছে উচ্চ মাধ্যমিকের একবারে প্রাথমিক লেভেলের জিনিস। আচ্ছা 21/22 হচ্ছে নর্মাল কোশ্চেন। বলো 21/22 কি কোশ্চেন আছে বলো। স্যার অপশন ডি। 21 অপশন ডি, ভেরি গুড। Bernoulli's principle, the streamline flow and incompressible flow and non-viscous liquid is described by Bernoulli's principle, যেখানে প্রেসার হেড, তারপরে ভয় কাইনেটিক এনার্জি, এগুলো যখন যোগ করলে যে কনস্ট্যান্ট হয় সেটা। বাইসেটটা আমি সময় বেশি নষ্ট করছি না, এগুলো তো তোমাদের পারবে। বি হবে স্যার অপশন এ। আচ্ছা এইখানে দুটো রকম কথা আসছে, যেহেতু তাহলে আমাকে সেখানে কেন বলতে হবে, ভিসকোসিটি অফ এ গ্যাস ইজ ডিউ টু ট্রান্সপোর্ট অফ, ঠিক আছে, মানে ভিসকোসিটি অফ গ্যাস যেটা হয় সেটা দেখো, ভিসকোসিটি কিন্তু আমরা বেশিরভাগ ফ্লুইড বলি, ফ্লুইড মানে যেগুলো প্রবাহী, ফ্লুইডের বাংলা কথা হচ্ছে যেগুলো প্রবাহী সেগুলো ফ্লুইড। তাহলে গ্যাসও প্রবাহ করে আবার লিকুইডও করে, কিন্তু আমরা বেশিরভাগ যখন এক্সপ্লেন গুলো করি বা পড়াগুলো যখন করি তখন কিন্তু আমরা গ্যাসের আলোচনাটা কমই করি, তখন আমরা কিন্তু কি নিয়ে করি, তখন আমরা কিন্তু লিকুইড নিয়েই করি। কিন্তু এখানে কোশ্চেন এসছে কি, ভিসকোসিটি অফ গ্যাস ডিউ টু ট্রান্সফার অফ, তাহলে কিসের ট্রান্সফার বা কিসের কারণে গ্যাসের মধ্যে ভিসকোসিটির সৃষ্টি হচ্ছে, যে মুভমেন্টাম, এনার্জি, মাস, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ভিসকোসিটিটা কি একটা ফোর্স যেটা অটোমেটিক তৈরি হয়, সেক্ষেত্রে যখন লিকুইডের ক্ষেত্রে তৈরি হয় তখন লিকুইডের ক্ষেত্রে কি হয়, আমি আগে লিকুইডেরটা বলি। লিকুইডের ক্ষেত্রে কি হয়, একটা লেয়ার থাকে, তার পাশে লিকুইডের আরেকটা লেয়ার থাকে, মানে জলের ক্ষেত্রে দেখো, মানে একটা যখন প্রবাহী হয় তখন পাশেরটা কিন্তু কম প্রবাহ থাকে, তার দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকে, সেই রিলেটিভ ভেলোসিটির জন্য এই লেয়ারটা একটা লেয়ার আর একটা লেয়ারকে বাধা দেয়, দিয়ে একটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে আমরা লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি বলি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে এটাও একটা অভ্যন্তরীণ বল, যেটা কোথা থেকে আসে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য। গ্যাস কি করে তৈরি হয়, গ্যাস একটা মলিকিউল আর একটা মলিকিউলের সঙ্গে যোগ তৈরি হয়, এখানে কার্বন আছে এখানে অক্সিজেন আছে, তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে টাইট বন্ডিং এর জন্য গ্যাসটা তৈরি হয়েছে, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য কিন্তু ভিসকোসিটি তৈরি করা হয়, ঠিক আছে। এই যে অ্যাট্রাকশনটা বাড়তে থাকে কার উপরে, যে তাদের মুভমেন্টামের উপর, তাদের মুভমেন্টাম যত বেশি হবে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি হবে। তাহলে ওই গ্যাসটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা মলিকুল আরেকটা মলিকুল যাওয়ার ক্ষেত্রে যে বাধাকে অতিক্রম করছে সেটা কার জন্য নির্ভর করছে, যত টাইট বন্ডিং যত বেশি হবে ততই ভিসকোসিটিটা বেশি হবে, তার মানে তাদের মুভমেন্টাম যত বেশি হবে ততই কিন্তু তাদের মধ্যে ভিসকোসিটিটা বেশি হবে। তাই ভিসকোসিটি অফ গ্যাস ডিউ টু ট্রান্সপোর্ট অফ, সেটা কি হবে, এনার্জি নয় মুভমেন্টামই হবে। কে যে একজন মুভমেন্টাম বললো, এই মুভমেন্টামই অ্যান্সার সঠিক, ঠিক আছে। মানে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটিটা কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপরই কিন্তু কাজ করে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপরে কিন্তু ভিসকোসিটিটা কাজ করে। আর 23 বলো। এটা খুবই, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের আসবে
এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের একটু এগুলো আসবে, কেন তোমাদের ফিজিক্সের কোশ্চেনে 70-80% ওপর কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেনই থাকে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কোশ্চেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যেমন হবে, কিছু কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে হবে, এই টাইপের গুলো, এগুলোকে দেখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগেও বলেছি এখনো বলেছি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসএসসিতে এরকম ধরনের কোশ্চেন দেয়, কারণ অন্যান্য রাজ্যের আমি যে কোশ্চেন প্যাটার্ন দেখছি তাতে কিন্তু এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেনই বেশি দিচ্ছে। বলো এটা বলো। The velocity of oil in 5 centimeter internal diameter pipe is এত। The velocity in 3 centimeter internal diameter pipe that connect the first one is কি হবে? এটা বলো, কেউ করে যদি করে থাকে তো বলো। কেউ করেছো? হ্যালো, না স্যার এটা করা স্যার হয়নি। এটা হয়নি। কারোরই হয়নি না এটা? না ঠিক স্যার। আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমি কোশ্চেনের ব্যাপারটা বোঝাই। যে একটা পাইপ আছে, ধরো এরকম একটা পাইপ আছে যার একটা ডায়ামিটার একটা বলা আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এর মধ্যে দিয়ে লিকুইড যাচ্ছে। এই পাইপটা কানেক্ট করা আছে আর একটা পাইপের সঙ্গে, তার ডায়ামিটারটা একটু কম, মানে এই পাইপটা একটু ছোট। সেটা আমাদের বাড়ির ক্ষেত্রেও থাকে, তোমার বাড়িতে জলের বা তোমার স্যানিটারি যে আউটলেট গুলো করা আছে, তাহলে একটা বড় পাইপ একসঙ্গে ছোট পাইপ থাকতেই পারে। হ্যাঁ, তাহলে এই একটা পাইপের সঙ্গে একটা পাইপ করা আছে। এই পাইপটার হচ্ছে ডায়ামিটার, মানে ব্যাসটা বলা আছে, ব্যাসটা বলা আছে কত হচ্ছে, ব্যাসটা বলা আছে, ব্যাস বলা আছে কিন্তু, হ্যাঁ এগুলো খেয়াল করবে, ব্যাস বলা আছে না ব্যাসার্ধ বলা আছে। ব্যাসটা বলা আছে 5 সেন্টিমিটার আর এরটা বলা আছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলছে এই যখন এর মধ্যে দিয়ে যখন লিকুইড যাচ্ছে তখন তার ভেলোসিটি কত হচ্ছে 0.63 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু যখনই তোমার এর মধ্যে দিয়ে যাবে তখন তার ভেলোসিটিটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে এই যতটা লিকুইড যাচ্ছে সেই ততটা লিকুইডই তো এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই হ্যালো স্যার। লিকুইডটা, হ্যাঁ বলো। স্যার এটা a1 v1 সমান a2 v2 যদি করা হয় আর v1 এর হ্যাঁ জায়গায় হ্যাঁ যদি স্যার হ্যাঁ, বলো 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 বলো। v1 আছে। হুম, হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার ওই এরিয়াটাকে স্যার পাই আর স্কয়ার যদি ধরে নেওয়া হয় তাহলে স্যার দুটোই তো ইকুয়াল হচ্ছে, তাহলে স্যার ওইখান থেকে তো কই দুটো দ্বিতীয়টা বের করা যাবে। 5 সেন্টিমিটার তো, আর এটা 3 সেন্টিমিটার। ইকুয়াল হলে তো হ্যাঁ স্যার। ইকুয়াল স্পিড হতো। ইকুয়াল যদি হতো তাহলে আর কোশ্চেনটা তো, এই কোশ্চেনটা তৈরি করা হতো না। ইকুয়াল হলে তো তাহলে একই স্পিড হতো, তাহলে আর বলতো না আলাদা পাইপ আছে। বোঝা স্যার গেছে? তুমি ধরেছো হ্যাঁ ঠিকই, a1 v1 সমান a2 v2। হ্যাঁ, আমি এই ঠিক আছে। জায়গাটা কোথা থেকে আসছে সেটা বলাচ্ছি। a1 মানে হচ্ছে এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, আর v1 মানে হচ্ছে এর মধ্যে ভেলোসিটি, a2 মানে এর এরিয়া অফ ক্রস সেকশন, এর v2 মানে হচ্ছে এর ভেলোসিটি। এটা কোথা থেকে আসছে আমি সেটা আগে বলার জন্য, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমাকে একটু ব্যাখ্যা করে বলতে হচ্ছে, নাহলে তো আমি ডাইরেক্ট ফর্মুলা বলে দিয়ে করতে পারতাম। তাহলে এর মধ্যে যতটা আয়তনের তরল আছে সেই তরলটা এই পাইপের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা ফিক্স দৈর্ঘ্যে ধরি, এই যে এই যতটা লেন্থ এরও ততটা লেন্থ যদি একই লেন্থে ধরি, তাহলে আয়তনের ফর্মুলা কি? আয়তনে এটা এটা হচ্ছে চোঙ হয়ে গেল। চোঙের ক্ষেত্রে আয়তন কি হবে? এরিয়া ইনটু এই যে লেন্থটা, তাই তো। তাহলে লেন্থটা, তাহলে আমরা জানি ভি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটা আমি আগেও বলেছি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কতটা? এই যে লেন্থ আমি ধরেছি, যে লেন্থটা ধরেছি লেন্থটা। আর টাইমটা যদি আমি ইউনিট ধরি, এক্ষেত্রে যে টু টাইম লিখেছে 1 সেন্টিমিটার, এই 1 সেকেন্ড, এইটুকু যদি আমি 1 সেকেন্ড ধরি, তাহলে ভেলোসিটির ক্ষেত্রে তো 1 সেকেন্ড 1 সেকেন্ড একক একই থাকবে। তাহলে ভি সমান এল হয়ে যাচ্ছে। আমি টিটাকে যদি 1 ধরি দুটো পাইপের ক্ষেত্রে, তাহলে ভি সমান এল। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা চলে এলো এইটা, এ গণিত এল। এই এল এর জায়গায় আমি কি লিখে দেবো? ভি। তাহলে a1 v1 সমান a2 v2। তাহলে যতটা তরল এখানে ছিল ততটা এখানে যাচ্ছে। তাহলে এখানে কত তরল ছিল? a1 v1, মানে a1 মানে এর পর সেকশন v1, তাহলে এই তরল পেয়ে গেলাম। সেই তরলটা এখানে যাচ্ছে, তাহলে a2 v2 এর মধ্যে। যখন তোমরা উচ্চ মাধ্যমিকে যে কোনো রাইটারের বই পড়বে, যখন এই ফ্লুইড মেকানিক্স প্রথমেই পড়বে, প্রথমেই দেখবে এই প্রবলেমটা আছে। এই ওয়াইসিটি বই তো আছে, এই ওয়াইসিটি বই থেকে নেওয়া, কিন্তু এর মধ্যেই আছে। তাহলে a1 এর জায়গায় আমি কি লিখবো? এখানকার এরিয়া অফ ক্রস সেকশন মানে পাই, আর1 এর জায়গায় লিখবো আমি d1
বাই 2 তার হোল স্কয়ার। কারণ এখানে যেহেতু বলা আছে ডায়ামিটার, এর ক্ষেত্রে আমি লিখব আর গণিত V1 টা বলা আছে, এই ক্ষেত্রে লিখব d2 বাই 2 তার স্কয়ার V2। এবার দেখো এগুলো সব বলা আছে, তাহলে আমাকে V2 বার করতে হবে। তাহলে V2 সমান হবে তোমার পাই পাই কেটে গেল দুদিকে, V2 সমান কত হবে, এদিকে 1 এর 4 1 এর 4 সব কেটে যাবে, তাহলে V2 সমান হবে d1 বাই d2 তার স্কয়ার গণিত V1। তাহলে d1 বাই d2 5 এর 3, 5 এর 3 তার স্কয়ার ইনটু V1, এটা 0.63। 5 এর 3 মানে হচ্ছে 25 এর 9, গণিত হচ্ছে 0.63। এবার যদি তুমি এটা কাটাকাটি করো তাহলে এটা তোমার আসবে 1.75 মিটার পার সেকেন্ড, যেটা আমার নোটে লেখা আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে आंसर। এটা কিন্তু আমি বারবার বলছি এই প্রবলেমটা। স্যার পয়েন্ট, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার 0.63 মিটার পার সেকেন্ড আছে না? হ্যাঁ আমি ওটাই বলতেছিলাম, পয়েন্ট মিটার পার থেকে তুমি সেন্টিমিটার করো অসুবিধা নাই, যদি ডাইরেক্ট ওইটাই লিখে রাখো, কেন তোমাদের তো মাল্টিপল চয়েস কোশ্চেন করতে হবে। দুই দিকেই যেহেতু ভেলোসিটি আছে তাহলে ইউনিটটা সেই জন্য ভ্যারি করা দরকার না। হ্যাঁ, কিন্তু তুমি যদি এটাকে কাউকে বোঝাতে যাও ক্লাসে, মানে যেহেতু তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যানসারটা হলে আমার হয়ে যাবে, আমি এসএসসি লক্ষ্য করে বলছি, তাই তোমাকে এখানে মিটারকে সেকেন্ড করতে গেলে যা করতে হবে ওখানেও মিটারকে সেকেন্ড করতে গেলে সে একই আসবে। ঠিক আছে, দুই দিকেই যেহেতু আছে তাহলে ডাইমেনশনটা কেটে যাচ্ছে, সেই জন্য তোমার চেঞ্জ না করলেও কিন্তু অ্যানসারটা চলে আসবে। আমি কি বললাম বুঝতে পারছো? এদিকেও ধরো V1 আছে, এদিকেও ধরো V2 আছে। এবার একেও যদি তুমি যখন এর যখন ইউনিটটা চেঞ্জ করবে, সাপোজ ধরো তুমি কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করছো, 100 দিয়ে ভাগ করছো, তখন এদিকেও 100 দিয়ে ভাগ করতে হবে, এই দুটো কেটে যাবে। দুই দিকে যেহেতু সেম ডাইমেনশন আছে তাই জন্য এখানকার চেঞ্জ না করলেও কিন্তু তোমার অ্যানসারটা চলে আসবে। বুঝা গেছে কি বললাম? কিন্তু সেটা তোমাদের তাড়াতাড়ি করার জন্য। কিন্তু তুমি যদি কোনো এটাকে বড় লিখিত আকারে অঙ্কটা করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো ছাত্রকে বোঝাচ্ছ, তখন কিন্তু তোমাকে এইটাকে চেঞ্জ করেই করতে হবে। ঠিকই বলেছো হ্যালো এখানে যেহেতু। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ওই A1 V1 ইকুয়াল টু A2 V2 ওই যে ওইটা যেটা প্রথমে যেটা করলেন T সমান 1 ধরে, ওইটা আরেকবার একটু বলুন স্যার। A1 V1টা কোথা থেকে এলো, মানে ব্যাপার হচ্ছে এই যে হ্যাঁ এইটা লিকুইড, এইটা এইটা। লিকুইডের যে ভলিউম, হ্যাঁ ভলিউম যদি আমি ভি ধরি ধরো, তাহলে এর মধ্যে ভলিউম, এটা হচ্ছে চোঙের আয়তন। হ্যাঁ, এই চোঙের ধরো লেন্থটা ধরো এ, সাপোজ এই লেন্থটা হচ্ছে এই এল ধরো, এইটুকু তো এল, তাহলে এর আয়তনটা কত? আয়তন আমরা কি বলি, চোঙের আয়তন কি, এরিয়া ক্রস সেকশন কে উচ্চতা দিয়ে গুণ করি, মানে এল দিয়ে গুণ করি, এ গণিত এল, এইটা হচ্ছে এর আয়তন। এই আয়তনই লিকুইডটা আবার পরের পাইপে গিয়েছে, তাহলে তার ক্ষেত্রে এটা যদি A1 L1 হয় তাহলে A2 L2 হবে। তাহলে এ তো ঠিক আছে, এলটা থেকে ভি কোথা থেকে এলো? এল এর সঙ্গে ভি এর কি সম্পর্ক? এল তো লেন্থ আর ভি তো ভেলোসিটি, তাহলে লেন্থ কে কখন ভি মানে ভেলোসিটিতে ট্রান্সফার হলো? তাহলে আমরা জানি ভেলোসিটি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব, ওই লিকুইডটা তো ফ্লুইড, সে তো ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এত দূর যাচ্ছে, তাহলে এখানে যখন এইটুকু যাচ্ছে তাহলে এই দূরত্বটা হয়ে গেল এল, টিটা টি। এবার আমি এইটাকে ধরে নিলাম যে টিটাকে আমি ধরে নিলাম যে একক, 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড যা কিছু ইউনিট ধরো সেটা হচ্ছে 1। 1 ঘন্টা ধরতে পারো, 1 মিনিট ধরতে পারো, তাহলে টি এর জায়গায় আমি 1 লিখবো। টি এর জায়গায় যদি 1 লিখে দিই তাহলে ভি সমান এল হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে টাইমটাকে সবসময় কিন্তু আমাকে ইউনিট ধরতে হবে। যেমন ধরো এখানে ধরা আছে ভেলোসিটিটা মিটার পার সেকেন্ড, এখানে সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে 1 যখন আমার ধরা হয়ে গেছে তখন নিচেটাকে টিটাকে 1 ধরা হয়েছে, তাহলে ভিটা আর এলটা এক জিনিস হয়ে গেল। এটা আমি অন্য একটা কোনো জায়গায় পড়া করতে গিয়েও বলেছিলাম। তাহলে লেন্থটা হয়ে গেল ভেলোসিটির সঙ্গে সমান, তাহলে তুমি এখানে লিখে দেবো লেন্থের জায়গায় ভেলোসিটি, এ গণিত ভি। তাহলে ভলিউম আমরা অ্যাকচুয়ালি জানতাম, আয়তন জানতাম, ক্ষেত্রফল গণিত দৈর্ঘ্য, কিন্তু সেটা হয়ে গেল ক্ষেত্রফল গণিত ভেলোসিটি। কেন? টাইমটাকে আমি 1 ধরে নিয়েছি, কেন? ভেলোসিটির ফর্মুলাতে 1 করা আছে। তাহলে আমার এই প্রবলেমটা করতে সুবিধা হবে। তাহলে ওই পাইপে যে তরল ছিল সেই আয়তনেরই তরল কিন্তু পরের পাইপে গিয়েছে, সুতরাং আয়তন 1। তাহলে ওই আয়তন যেমন P1 V1 P2 V2 দিয়ে করি ফর্মুলা, ঠিক একই রকম আমরা। ঠিক আছে স্যার। স্যার আনসারটা আরেকবার একটু বলুন। অ্যান্সারটা 1.75 মিটার পার সেকেন্ড আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এটা
এটা বলো। এ তো খুবই কমন কোশ্চেন, মানে এ তো পরীক্ষাতে আগের বছরই মানে 16 সালে সম্ভবত এসেছিল, প্রায় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। হ্যাঁ, ভিসকোসিটি কোশ্চেন চলে গেছে, টু ড্রপ, এগুলো তো বারবার বলেছি, এগুলোতে মানে একদম মানে ভুল করার কোনো জায়গাই নাই। টু ড্রপ of water same size are falling through air with the terminal স্যার কি velocity হবে? আচ্ছা আমি আবার একটু পড়ে দিই। if they combine to form a single drop what will be the new terminal velocity, মানে মার্ক করা কোশ্চেন যাকে বলে সেইটা আগের বছর মনে হয় সম্ভবত 16 সালে এসেছে। ভিসকোসিটির প্রবলেম, এরকম দুটো ড্রপ আছে, সেই ড্রপ একটা টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছে, যখনই তারা এক জায়গায় হয়ে গিয়ে বড়তে পরিণত হলো, তাহলে বড়তে যখন পরিণত হলো তাহলে এদের টার্মিনাল ভেলোসিটি হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড, আর সাইজে সেম সাইজে। হ্যাঁ, তা নিউ যেটা হচ্ছে তার টার্মিনাল ভেলোসিটিটা কত সেইটা আমাকে বার করতে হবে। আচ্ছা, একজন অ্যানসার বলেছে 24 এরটার অ্যানসার হচ্ছে সি। কত বলেছিলে তুমি? হ্যাঁ স্যার সি। সি এরটা অ্যানসার। তাহলে টার্মিনাল ভেলোসিটি ভিটিটা ভ্যারিজিয়াস আর স্কয়ার হয়, তাই তো? আমরা সেই ভিসকোসিটি যে স্টোকস থিওরেম পড়েছিলাম সেখানে, তাই তো? স্টোকস ল তো সেখানেই পড়েছিলাম নাকি? হ্যাঁ স্যার এটা দিয়ে হয়েছে। হুম হুম। তাহলে আমার যেহেতু শুধুমাত্র রেডিয়াসের কথাই বলা আছে, তাহলে আমার অত দূর যাওয়ার কিছু দরকার নাই, আমার শুধুমাত্র রেডিয়াস দিয়ে আমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বড়টার যদি আর হয়, মানে এইটার যদি আর হয়, তাহলে 4/3 পাই আর কিউ, সে ভলিউম সমান করে করতে হয়, সমান 2 4/3 পাই আর স্কয়ার, এই আর কিউ, সরি আর কিউ। তাহলে 4/3 4/3 পাই পাই সব কেটে গেল, তাহলে আর সমান হয়ে গেল, বড় হাতের আর সমান হয়ে গেল 2 টু দি পাওয়ার 1/3 আর, হলো? তাহলে v1 ভি ভ্যারিজিয়াস হচ্ছে আর কি, এই আর স্কয়ার। তাহলে যদি বড়টার ক্ষেত্রে হবে ভি ভ্যারিজিয়াস বড় হাতে আর কি, ছোটটার ক্ষেত্রে হবে ভি ভ্যারিজিয়াস ছোট হাতে আর কি, আর আর স্কয়ার। এটা বড়টার ক্ষেত্রে ভি আর, এটা ভি আর। তাহলে আমার বার করতে হবে কি, বড়টার টার্মিনাল ভেলোসিটি বার করতে হবে। তাহলে ভি আর বাই ভি আর সমান হচ্ছে আর বাই আর তার স্কয়ার। তাহলে এই আর এর জায়গায় মানটা বসিয়ে দেবো, আর এর জায়গায় মানটা কত, 2 টু দি 1/3 আর বাই আর স্কয়ার, তাই তো? তাই এসছে তো নাকি? তো বিচি বিচি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। বলো তোমরা, বলো কত এসছে? হ্যাঁ স্যার এরপরে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 সমান 2 টু দি পাওয়ার 5/3 এটা আসবে। ছোট হাতের ভি ধরলাম আমি। হ্যাঁ স্যার এটাই এসছে 2 টু দি পাওয়ার 5/3। 2 টু দি পাওয়ার, তাহলে এটা হচ্ছে তোমার উপরে তোমার ধরো 2 থাকলো, নিচে হয়তো 2 এর মাথায় -2/3 এরকম আসবে একটা, 2 1 প্লাস 2 এর, তাহলে 2 এর মাথায় 5/3, এইটা আছে। এটা একদম মার্ক করা কোশ্চেন, মানে একবার মুখস্থর মতন করে যাবে। এটা বলছে না দুটোর জায়গায় 4টে দিতে পারে, 5টা দিতে পারে, সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে আর কিউ সমান হচ্ছে এন থাকলে তোমার আর সমান হচ্ছে 1/3 আর, এরকম ব্যাপার ফর্মুলাটা আসবে। এবার এখানে নাম্বারটা বলবে, দুটো বলেছে বলে 2 লিখেছি, 4টে বলে 4, 5টা বলে 5, এরকম হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এত জটিল ওরা যায় না, এই নাম্বার 8টা, এটা এই 3 এর যে কিউব হয় সেরকম ধরনের নাম্বার দেবে, 8 দেবে, নয়তো তোমার 64 দেবে, নয়তো 1000 দেবে। তাহলে এগুলো দিলে কেন, 1000 যদি দেয়, 1000 মানে যে 10 এর কিউব, তাহলে 10 গণিত আবার 1/3, তাহলে কেটে গিয়ে 10 হয়ে যাবে। তাহলে
অ্যান্সারটা সিম্পল হবে। তো এটাও দিতে পারে, এরকম মাথায় 5-এর 3 আসবে, সূচকের অঙ্কের মতন চলে আসবে, অসুবিধা কিছু নাই। ব্যাপারটা আয়তনটা ঠিক রেখেছে। অনেকে এখন সময় দিতে পারছে না, দেখতে পাচ্ছে না, এগুলো একদম সিম্পল কোশ্চেন, এগুলো তো জটিল কিছু নয়। কারেন্ট এক্সপ্রেশন কথা ক্রিটিক্যাল ভেলোসিটি এটা জানো, হ্যাঁ, এরটা অ্যান্সার হবে, ঠিক আছে। স্ফেরিক্যাল অর্ডার এটাও সেই একই, আর স্কয়ারের সঙ্গে সমান, একই কোশ্চেন, তাই তো। 26-এরটা ওই একই, ওই যেটা করলাম সেটাই, ওই অঙ্কটাই। মানে স্যার স্টোকসের সূত্র লাগিয়ে যেটা এখনই হলো। হ্যাঁ হ্যাঁ, ওই আর স্কয়ার ভিটি ভ্যারিজেস আর স্কয়ার যেটা এখনই করলাম ওইটা, লেকিন লিকুইড প্রপোর্শনালটা কি আর না আর স্কয়ার। 27-এরটা দেখো, কেউ করেছো নাকি বলো। হ্যাঁ স্যার করেছি। এটা হচ্ছে তোমার স্যার ওই 7.1 হবে? 7.1 মিলিমিটার। হ্যাঁ 7.1 মিলিমিটার। একে একে বলো, আমি বুঝতে পারছি। 27-এর অ্যান্সারটা আমাকে বলে দিই। 27-এর অ্যান্সার বি আছে, মানে 7.1 মিলিমিটার, ঠিক। দুজনেরই ঠিক আছে তো? হ্যাঁ স্যার ওটাই এসছে, জুইন্সের স্যার। সূত্র অ্যাপ্লাই করে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ক্যাপিলারি যে অ্যাকশন গুলো জানি, সেই ফর্মুলা আছে। টু ক্যাপিলারি অফ ডায়ামিটার এত এত মিলিমিটার এক্সপেলিয়ার স্ট্যান্ডিং ইন ওয়াটার, দ্য ওয়াটার রাইজ ইন এত ইন ফার্স্ট ওয়ান, হাউ মাচ রাইজ টু, মানে হাইটের সঙ্গে যে ক্যাপিলারি যে রেডিয়াস, যে ক্যাপিলারি টিউব, আমি একটু বলে দিই, বেশি এ করবো না। যেমন করে ক্যাপিলারি টিউব আছে, ক্যাপিলারি যে টিউব আছে, সেই টিউবের মধ্যে কত হাইটের লিকুইড উঠছে, এই তার সঙ্গে একটা এই যে ক্যাপিলারি যে রেডিয়াস, তার সঙ্গে সম্পর্ক আছে। এটা বড় ফর্মুলা আছে, এই সমান হচ্ছে 2t cos থিটা বাই আর, তারপরে হচ্ছে রো জি, 2t cos থিটা, এর যে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট এটা থিটাটা, ঠিক আছে। এই আরটা হচ্ছে রেডিয়াস, এটা যে সারফেস টেনশন, এটা যে ডেনসিটি, এটা কেন কনস্ট্যান্ট টার্ম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে যেহেতু একই লিকুইড, টি আউট হয়ে যাবে, আমার দরকার নেই দুটো, যে যে জিনিস ভেরিয়েবল আমি সেগুলো করবো, কারণ আমাদেরকে এখানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছি না যে ডিটেলস অঙ্ক করে দেখাতে হবে। অনেকেই পারবে, ডিটেলস করে দেবে খুব সুন্দর হবে, কিন্তু আমার তা নয়, আমাকে অল্প সময়ের মধ্যে আমাকে রাইট অ্যান্সারে যেতে হবে। সেই জন্য আমাকে এখন স্পিড বাড়াতে হবে সমস্ত কোশ্চেন কভার করার জন্য। তাহলে এখানে আমার এগুলো তো সব কনস্ট্যান্ট জিনিস, কস থিটা থিটা সব কনস্ট্যান্ট জিনিস, কিন্তু একই লিকুইড বলেছে, শুধুমাত্র কে ভেরিয়েবল, এইচ আর আর। তাহলে এইচ ভ্যারিজিয়াস 1/r, দুটো হাইটে উঠবে, দুটো রেডিয়াস, তাহলে h1/h2 সমান r2/r1। কেন r2/r1? যেহেতু এটার সঙ্গে ব্যাস অনুপাতিক আছে, তাহলে উল্টে যাবে। তাহলে দেখো h1 ধরো বলা আছে, h2 বার করতে হবে, r2 আর r1 বলা আছে, এই জন্য ফর্মুলা তুমি বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। এগুলো একদম সিম্পল জিনিস, তোমরা যারা প্র্যাকটিস করেছো তারা অটোমেটিক পেয়েছো। এগুলো একদম জিনিস তো তোমাদের আশা করি 9-10 লেভেলে এর কঠিন দেয় না, আমি বারবার এক কথা বলছি, বেশি কঠিন দেয় না, 2-5টা কোশ্চেন কঠিন থাকবে, সেগুলো তো স্বাভাবিক কথা, সেগুলো তো সময় সমস্যায় করতে হবে। ওই যে রাইজ অফ টেম্পারেচার, দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ গ্যাস, গ্যাসের ভিসকোসিটি, উষ্ণতা বাড়লে গ্যাস হোক লিকুইড হোক সবকিছুই বাড়ে। কেন? উষ্ণতা বাড়লেই তোমার গ্যাসের যে মলিকুল গুলো আছে তাদের মধ্যে কি হবে, তাদের মোমেন্টাম বাড়বে, তাদের এনার্জি বাড়বে, কারণ এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এনার্জি বা মোমেন্টাম বেড়ে গেলেই তাদের মধ্যে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন আছে তাদের সেটা বাড়বে, সেটা বাড়লেই তাদের ভিসকোসিটি বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভিসকোসিটি অফ হুইচ লিকুইড ইজ হাইয়েস্ট, তাহলে এক্ষেত্রে যার তোমার বন্ডিং টাইট হবে, মানে যাদের মধ্যে বন্ডিং, মানে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডিং আছে, সেই বন্ডিং যত বেশি টাইট হবে, সেই চারটা টাইট হবে, তারই তোমার ভিসকোসিটি বেশি হবে। কারণ আমি বারবার বললাম যে ভিসকোসিটিটা গ্যাসের ক্ষেত্রে, এখানে দেখি বারবার এই কোশ্চেনগুলো দিয়েছি আমি নিশ্চয় কোনো একটা দিক থেকে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। কেন? আমরা লিকুইড ভিসকোসিটি লিকুইডের ক্ষেত্রে জানি, দুটো সারফেসের মধ্যে একটা বাধা কাজ করে, অপোজিং ফোর্স, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভিসকোসিটিটা হচ্ছে তাদের যে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন, কারণ যে বন্ড তৈরি হয়, হ্যাঁ, যে কোনো লিকুইডের, সেই বন্ডের তৈরি করার ক্ষেত্রে গ্যাস বা তোমার ক্ষেত্রে সেই লিকুইডের যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে এখানে ওয়াটার, গ্লাইকোল, অ্যালকোহল, অ্যাসিটোন, এগুলোর মধ্যে দেখতে হবে বন্ডিং কার বেশি,
ঠিক আছে, যার বন্ডিং। এবার এগুলো তোমাদের কেমিস্ট্রি যারা আছো তারা, আমি অনেকদিন আগেই কেমিস্ট্রি পড়েছি, যাদের কেমিস্ট্রি আছো ব্যাকগ্রাউন্ড বা কেমিস্ট্রি তোমরা পড়ছো, এখন তোমাদেরকে এসএসসি জন্য পড়তে হচ্ছে, তারা এই বন্ডিং গুলো ভালো করে দেখবে। শুধু আমি উত্তরটা বলে দিই, এটা উত্তরটা আছে ডি এর অ্যান্সার আছে। শুধুমাত্র এর এক্সপ্লেনেশন হচ্ছে যাদের টাইট বন্ডিং বেশি তাদেরই ভিসকোসিটি কিন্তু বেশি হবে। এবার এই যে গঠনগুলো তো আমি হাইড্রোজেনে সোজা, কিন্তু আরো যেগুলো আছে সেগুলো তো আমার এই মুহূর্তে মনে নাই। যারা কেমিস্ট্রি আছে তারা এগুলো পারবে, বা তোমরা এখন পড়াশোনা তো কেমিস্ট্রি তোমাদের করতে হচ্ছে, ওখানে শুধু একবার বর্ণনাগুলো দেখে নেবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি ভিসকোসিটি গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে বাড়ে, আর তরলের ক্ষেত্রে তাহলে কি স্যার, বাড়ে না কমে? তরলের ক্ষেত্রেও তাই, টেম্পারেচার বাড়লে বাড়ে। স্যার বাড়ে না কমে? দেখলাম তো মনে হচ্ছে বইয়ে। বই কমে দেয়া আছে। হ্যাঁ স্যার, আমি ওটাই তো হলো, ওই জন্যই আপনাকে কোশ্চেনটা করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তোমরা দেখে আমি গ্রুপে জানাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে তো এনার্জি, লিকুইডের ক্ষেত্রে তো বাড়াই কথা। তা আমি দেখে আবার বলবো কোন বইয়ে দেখেছো তুমি, আমি দেখে বলছি। ডায়ামিটার এইটা তোমার হচ্ছে টার্মিনাল ভেলোসিটির যে অঙ্ক, এটা তো তোমার সময়, এটাতে আমি আর যাচ্ছি না। হ্যাঁ, ওই একই অঙ্ক বারবার আছে, দেওয়া হয়ে গেছে বারবার। হ্যাঁ, ওয়াইসিটি বই থেকে এগুলো নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এইটা তুমি বলো, এইটা বলো অ্যানসারটা কি হবে স্যার 30 এর? কোনটা? এটা আচ্ছা, অ্যানসারটা সি এরটা অ্যানসার আছে। স্যার 1:4। হ্যাঁ 1:4। এইটা বলো, এইটা একটু কেউ করেছো নাকি বলো, এইটা একটু জটিল আমার চোখে লাগলো। আমি একটু আগে এগুলো কোশ্চেনগুলো দেখছিলাম, ঠিকই তোমাদের দেওয়া আছে। কেউ করেছো এটা? কোশ্চেনটা একটু বড়। করেছো? স্যার এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা হয়নি আমি বুঝতে পেরেছি। যাই হোক, 3 capillaries of equal length but internal radius r1, 2, r2, r3 are respectively are connected in series. A liquid flow in streamline motion through them if the pressure difference across the entire system is 77 centimeter of water, then the pressure difference across the first capillary। মানে অনেক বড় ভাষা করে দেয়া আছে। মেন ব্যাপার হচ্ছে 3টে ক্যাপিলারি টিউব আছে, তাদের রেডিয়াস গুলো কিন্তু পরপর কানেক্ট করা আছে, এরকম করে 3টা আছে এরকম, এর মধ্যে দিয়ে লিকুইড যাচ্ছে। এবার এদের একজন রেডিয়াস আর, একজনের 2r, একজনের 3r, এরকম, ঠিক আছে। সবারই লেন্থ কিন্তু একই। তাহলে আমাদের একটা স্ট্রিমলাইন ফ্লো যাচ্ছে। এবার বলছে দা এন্টার, এই যে সিস্টেম, এই এন্টার সিস্টেমে একমাত্র শেষ প্রান্ত থেকে গোটা মাথার শেষ প্রান্ত পর্যন্ত যে প্রেসার ডিফারেন্স, সেটা কিন্তু বলা আছে 77 সেন্টিমিটার। মানে এই মাথা থেকে প্রেসার ডিফারেন্সের জন্য তো লিকুইড যায়। লিকুইডের দুই মাথার মধ্যে যদি প্রেসার ডিফারেন্স না থাকে, তাহলে তো লিকুইডের মধ্যে ফ্লো করবে না। প্রেসার ডিফারেন্স কোথা থেকে আসে? আবার হাইট ডিফারেন্স থেকে। তাহলে প্রেসার ডিফারেন্সের জন্যই যায়। এই মাথা থেকে এই মাথার যে প্রেসার ডিফারেন্স এন্টায়ার সিস্টেমে, সেটা যদি বলা আছে পি সমান বলা আছে 70 সেন্টিমিটার, মানে হাইটের যেমন আমরা করি এইচ রো জি আর কি, আমরা তো এরকম করেই লিখি প্রেসার ডিফারেন্সটা। এবার বলছে এর ক্ষেত্রে কত, এই প্রথম পাইপের ক্ষেত্রে কত। প্রথম পাইপের ক্ষেত্রে P1 ধরি, এটা P2 ধরি, এটা P ধরি। হ্যাঁ, আর এটা সিরিজে কানেকশন। এই যে সিরিজ পরপর পরপর থাকলে আমরা সিরিজ বলি, তো সিরিজে কানেকশন। সিরিজে যখন কানেকশন হবে তখন তাহলে প্রেসার ডিফারেন্সটাকে আমরা নরমালি যোগ করে লিখতে পারি, P1 প্লাস P2 প্লাস P3। এইটা বলা আছে, আমাকে এইটা বার করতে হবে। এবার আমার ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম, তাহলে সেখানে 45 সূত্র পড়েছিলাম, প্রেসারের সঙ্গে যে রেডিয়াস বা তোমার ভিসকোসিটি বা লেন্থ, এগুলোর সঙ্গে কি রকম সম্পর্ক সেগুলো পড়েছিলাম। তাহলে P1, এটা টোটাল P1 এর ক্ষেত্রে আমি লিখতে পারবো 8, আচ্ছা প্রেসারের সঙ্গে যে 45 সূত্র সেটা এটা লিখে দিই 8 ইটা L বাই পাই আর টু দি পাওয়ার 4।
এটা হচ্ছিল ফর্মুলা। তাহলে প্রথম যে পাইপের ক্ষেত্রে আমাকে লিখতে হবে এই একই লিকুইড লেন্থ এক, তাহলে একই থাকলো, শুধু পাই আর স্কোয়ার, ওর যেহেতু রেডিয়াস আর। দ্বিতীয়র ক্ষেত্রে একই থাকলো, শুধুমাত্র রেডিয়াসটা চেঞ্জ হবে, পার 2r², আমি মানে লিখবো 4r²। দ্বিতীয় ক্ষেত্রে লিখবো এই থিটা এল বাই তোমার হচ্ছে এখানে 3, তার মানে হচ্ছে 9πr², এটা আমি লিখবো। ওইটা 4 আছে, আর 4, হ্যাঁ এগুলো সব 4, এগুলো সব 4। তাহলে এইটাকে তোমার 2 করলে হবে তোমার 16 হয়ে যাবে, এটা 16, এটা হচ্ছে 81। তাহলে আমার কি দাঁড়ালো গোটা জিনিসটা, r⁴ আছে, p সমান, তাহলে আমি যদি এই থিটাটা কমন নিয়ে নিলাম, এই থিটাল কমন নিলাম, আর তোমার কমন চলে যাবে কি পাই r⁴, r², তাহলে ভেতরে কে থেকে গেল, এখানে থেকে গেল 1 প্লাস 1 × 16 প্লাস 1 × 81, 3⁴ এটা থেকে গেল। এটা যা হচ্ছে দেখো এই জিনিসটাই কিন্তু r1, এই p1, এই জিনিসটা দেখো p1, কারণ p1 দেখো তো প্রথমে যেটা লিখেছিলাম এই থিটা বা পাই r⁴, এটাই p1, কিন্তু যেটা কমন নিয়েছি সেটাই কিন্তু p1। তাহলে এটা কিন্তু আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়ে গেল, এই জিনিসটাই কিন্তু p1, তাহলে আমি এখানে p1 লিখে দিলাম। যদি p2 বার করতে হতো তাহলে এখানে আবার ভিতরে 2 দিয়ে গুণ করে এটাকে 16 আনার চেষ্টা করতে হতো, তাহলে p2 এটা হচ্ছে। যদি বলতো যে সেকেন্ড পাইপের প্রেসার ডিফারেন্সটা কত, তাহলে আমার এখানে 16 থাকতো, যেখানে এখানে 16 থাকতো, তাহলে সেইটা p2। তাহলে আমার এখানে 16 আনার জন্য আবার এখানে তোমার কিছু একটা 16 দিয়ে গুণ করতে হতো। যা হোক, এটা প্রথমটা বলেছে বলে প্রথম জিনিসটাই দেখো পাই1, এই যে এখন পাই1, এটাই পাই1, তাহলে p1 থাকলো। তাহলে নিচেতে তুমি লসাগু করবে, 16 × 81, উপরে 16 × 81 প্লাস 81 প্লাস 16, এটা করলে তাহলে p1 সমান হয়ে যাচ্ছে, p এর মান হচ্ছে তো 77 বাই এটা, তাহলে উপরে চলে গেল 16 × 81, নিচে থাকছে 16 × 81 প্লাস 16 প্লাস 81। এই সমস্ত যদি কাটাকাটি করো তাহলে অ্যান্সার যেটা খাতায় আমার লেখা আছে 71.64। এটা কিন্তু একটু বড় হচ্ছে, কিন্তু এই কোশ্চেনটা আমার পক্ষে কিন্তু ভালো, স্কুল সার্ভিসে পড়ার মতন। এটা হয়তো একটু এইচএস লেভেলের হয়ে যেতে পারে, মানে পিজি টিডি যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে, কিন্তু এখনকার একটু কঠিন কোশ্চেন প্র্যাকটিস করা হবে। এবার ক্যালকুলেশন কাটাকাটি তোমরা নিজেই করে ফেলবে, তোমরা অনেক ইয়ে হয়ে গেছো, অনেক রকম পরীক্ষা দিচ্ছ, সেগুলো পারবে, সেগুলো নিয়ে চিন্তা নাই। শুধু আমি যেটা বুঝালাম সেটা বুঝতে পারলে নাকি বলো, ওয়াইসিটি বইও পড়া আছে, কিন্তু তোমরা শুধু বুঝতে পারলে নাকি বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওই বুঝতে না পারলে সেটা আমাকে বলো, বাদ বাকি তো ওয়াইসিটি বই থেকে গুলো নিয়ে আমি তো বলছি, যেগুলো আলাদা বই সেগুলো সিরিজ না থাকলে প্রেসার 3টে যোগ হয়ে যায়, তাই তো স্যার? হ্যাঁ 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 প্রেসার ডিফারেন্সে 3টে সিরিজে থাকলেই যোগ হয়ে যাবে, তাই? হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা এটা হচ্ছে তোমাদের সারফেস টেনশন দিয়ে কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। হ্যাঁ, এগুলোই কিন্তু বারবার সারফেস টেনশনে থেকে এত সোজা, সারফেস টেনশনে গোটা 10টা কোশ্চেন করলে তার মধ্যে কমনই পড়ে যাবে। এই যে ওয়ার্ক ডান, এই যে করা, এইগুলোই কিন্তু কোশ্চেন কিন্তু আসে, আর কিছু আসে না, ঠিক আছে, আর কিন্তু বেশি কিছু আসে না। এটা করেছো কেউ 32-এরটা? হ্যাঁ স্যার, 8 ওয়াট এসছে। 8 ওয়াট, 32-এরটা 8 ওয়াট, সি এটা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আমি শুধু এইটা একটু বলে দিই, হ্যাঁ এটা আমি সইয়ে করবো না, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে কি বলছি, ওয়ার্ক রিকোয়ার্ড টু ব্লো এ সোপ বাবুল অফ রেডিয়াস r with w, then the additional work required to blow radius 3r, মানে একটা সোপ বাবুলের রেডিয়াস r থেকে 3r করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত কৃতকার্য করতে হবে সেইটা আমাকে বার করতে হবে। তাহলে কৃতকার্য হচ্ছে, বারবার বলেছিলাম, সারফেস টেনশন ইনটু চেঞ্জ অফ এরিয়া, সারফেস টেনশন ইনটু চেঞ্জ অফ এরিয়া, ঠিক আছে। এবার সোপ বাবলের ক্ষেত্রে তোমার কি করতে হবে, সোপ বাবলের ক্ষেত্রে
সারফেস এরিয়া কত হবে সব বাবলের ক্ষেত্রে, যে সারফেস এরিয়াটা যেটা থাকে তা 2 দিয়ে গুণ করতে হয় সব বাবলের ক্ষেত্রে, কিন্তু বলা আছে কিন্তু না সব বাবলের ক্ষেত্রে 2 দিকে থাকে বলে সব বাবলের ক্ষেত্রে এরিয়াটা কিন্তু ডবল করতে হয়। মানে আমরা তো জানি যে এটা স্কয়ার 4 পাই আর স্কয়ার, তাহলে এর কিন্তু ডবল করতে হবে 2 গুণ 8। তাহলে প্রথম ক্ষেত্রে W সমান হচ্ছে সারফেস টেনশন যদি তুমি T ধরো T ইনটু 8 পাই আর স্কয়ার, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি এটা W1 ধরো W2 ধরো, তাহলে সারফেস টেনশন তো একই আছে। তাহলে তোমার এই ক্ষেত্রে তোমার এই 8 পাই থাকলো, 8টার জায়গায় তোমার কি হয়ে যাবে 3r হয়ে যাবে, তখন 9r স্কয়ার 9r স্কয়ার। তাহলে এটাকে ভালো করে লিখলে 9 তারপরে 8 t পাই আর স্কয়ার, এইটাই মানে হচ্ছে কিন্তু আগেরটা 9w। তাহলে W2টা হচ্ছে 9w, আগেরটা W। তাহলে আমার কতটা কাজ করতে হচ্ছে এক্সট্রা, 9w মাইনাস w তখন 8w, এটা এখনই বললো সম্ভব সুচিস্মিতা না কি সৃজিতা, যা এই সৃজা যা হোককে বলে আমি বলতে পারছি না। 33টা বলো, এ বিগ ড্রপ অফ ওয়াটার ব্রোকেন ইনটু স্মল ড্রপ অফ দ্য সারফেস এনার্জিটা কি হবে, বাড়বে কমবে না কি হবে? একটা বলছে বিগ ড্রপ, স্যার এটা অপশন স্যার বি হবে এনার্জি না? বাড়বে? এটা বিগ ড্রপ ভেঙে গিয়ে ছোট 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 স্মল ড্রপ তৈরি হয়েছে, তো সারফেস এনার্জি কি হবে, সারফেস এরিয়া কি হবে, বেড়ে যাবে না? এটা বড় ক্ষেত্রে যে যা হবে ভাঙলে কি হবে, এরিয়াটা অনেক বড় হয়ে যাবে না, হবে না? বলো নিজে বলো একটু। কি বলছো? বড় ড্রপ মানে জলের ধরো বড় বিন্দু, তাকে যদি আমি ছোট ছোট অনেক বিন্দুতে ভাঙি, তাহলে তার এরিয়াটা মানে অনেক জায়গা জুড়ে সে ছড়িয়ে যাবে না, তাহলে সারফেস এরিয়া বেড়ে হ্যাঁ যাবে। স্যার। একটা এটা ছোট একটা জলের বিন্দু, একে যদি আমি ভাঙি তাহলে এই ছোট ছোট যখন জলের বিন্দু বলতে এ অনেকটা এরিয়া কভার করবে না, তার মানে কি সারফেস এরিয়াটা বেরিয়ে যাবে। সারফেস এনার্জি W টি গণিত চেঞ্জ অফ এরিয়া, চেঞ্জ অফ এরিয়াটা বেড়ে যাচ্ছে, তাহলে সারফেস এনার্জি বেরিয়ে যাচ্ছে, এই যে সারফেস ওয়ার্ক করতে হচ্ছে বেশি, তার মানে এনার্জিটা বেড়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাবে সারফেস এনার্জি বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এটাও সে একই রকম ধরনের কোশ্চেন, ওই যে যেটা কৃতকার্য দিয়ে কোশ্চেন করলাম একই কোশ্চেন। হ্যাঁ, conscious streamline flow liquid through the capillary tube and length of the capillary made 2 fold, the factor remaining unchanged, the flow of the water। 35 এরটা বলো, এটা একটু তাড়াতাড়ি বলো। 34 এর অ্যানসারটা কত আছে? কোনটা বলো গো? 34 এরটা অ্যানসার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, 34 আমি অ্যান্সার না বলো, 34 এর অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, ওই একই রকম ভাবে, ঠিক আছে, যেমন করে একটু সারফেস চেঞ্জ অফ সারফেস এনার্জি করে যেগুলো করলাম ওই একই কোশ্চেন এদিক ওদিক করা। 35 এরটা বলো। এটা করেছো কেউ 35 এরটা? হ্যালো, স্যার এটা হয়নি। consider a streamline flow of a liquid through a capillary if both the diameter and length of the capillary are made twofold, other factor remain unchanged, the flow rate will be, মানে ভলিউম অফ দা যে লিকুইড যাচ্ছে সেটার যে ফর্মুলা আমরা জানি সেটা বার করতে হবে, কিন্তু শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে, টু ফোল্ড করা হচ্ছে, মানে ভাঁজ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডবল করে আছে, টু ফোল্ড করা হচ্ছে, মানে যেটা লেন্থ ছিল সেটাকে তার ডবল করা হচ্ছে। কি কি ডবল করা হচ্ছে, যে রেডিয়াসটা, ডায়ামিটার আর লেন্থ দুটোকে টু ফোল্ড করা হচ্ছে, বাদ বাকি সব আনচেঞ্জ আছে। তাহলে ভলিউমের যে আমরা কত হচ্ছে সে যে ফর্মুলা আমরা পড়েছিলাম, পাই পি পাই এ টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল, এটা আমরা পড়েছিলাম। এটাও আগের বছর কোশ্চেন এসেছিল যে এই ব্যাসার্ধর সঙ্গে কিভাবে সময়, এই ইটার সঙ্গে ব্যাসার্ধ কিভাবে সম্পর্ক, এই প্রেসারের সঙ্গে
ব্যাসার্ধের কিভাবে সম্পর্ক, পি ভ্যারিজা আছে -4 এরকম ধরনের 2016 সালে এসেছিল, সেই যে ফর্মুলা সেখান থেকে এইটা বার করতে হবে। সব আনচেঞ্জ, তো আনচেঞ্জ হবে, লিকুইড একই, প্রেসারও আনচেঞ্জ, পাই হয়ে যাবে। শুধু এই দুটোকে কি করা হচ্ছে, এই দুটোকে করতে হচ্ছে টু ফোল্ড করা হচ্ছে, মানে ডবল করা হচ্ছে। তাহলে এটা V1 যদি ধরো, তাহলে V2 সমান হচ্ছে একই থাকলো পি পাই a টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখব 2a টু দি পাওয়ার 4, আর এই টিটা একই থাকবে, l এর জায়গায় লিখব 2a। এবার আমি ভাগ করে দিই, V2 বাই V1 সমান V2 বাই V1, এটাকে ভাগ করে দিলাম। তাহলে V2টাকে আগে লিখি, পি পাই এটা হচ্ছে 16 a টু দি পাওয়ার 4 বাই 8, এটাও 16 হয়ে যাবে, এই 16 ইটা এল ইনটু এটা উপরে উল্টে যাবে, উপরে গেলে 8 ইটা এল বাই পি পাই a টু দি পাওয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 কেটে গেল, পাই কেটে গেল, পি কেটে গেল, ঠিক আছে, ইটা এল কেটে গেল, কে থাকলো, সব কেটে যাবে, শুধুমাত্র 8 থাকবে, ঠিক আছে। তাহলে ভি সমান হচ্ছে 8v1 বা V2 সমান 8v1 সমান 2 টু দি পাওয়ার 3 v1। তাহলে কত ফোল্ড হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 ফোল্ড হবে। 2 টু দি পাওয়ার 3 কত অ্যান্সার আছে, 2 টু দি পাওয়ার 3। এতে সব কেটে যাবে, শুধুমাত্র 8 থাকবে, কাটাকাটি করলে শুধুমাত্র 8 থাকবে। কোশ্চেন সোজা বাংলায় যখন দেওয়া থাকবে তখন তোমরা নিজে নিজে বুঝতে পারছো, অসুবিধা কিছু হচ্ছে না। এবার যেহেতু এগুলো তোমাদের ইংলিশে দেওয়া আছে বলেই তোমাদের সমস্যাটা তখন হয়ে যাচ্ছে, যেহেতু ইংলিশে দেওয়া আছে তখন একটু গিয়ে তো বুঝতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, অনেক আছে তখন আবার সবাই ফেলে দেবে। আচ্ছা, এগুলো আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে অঙ্ক চলে গেছে, কেন তোমাদের ওই যে নিচটা নিয়েছিলাম সেটাতে বলা ছিল যে গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি আর হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স মানে অধস্থিতিবিদ্যা, সেখান থেকে মেইনলি কোশ্চেন আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এটা একটু আর গুপ্তার বই থেকে নেওয়া, সেক্ষেত্রে একটু কোশ্চেন হয়তো কঠিন থাকবে, কেন উচ্চ মাধ্যমিকের বই থেকে আমি নিইনি। যাই হোক, 36-এরটা বলা আছে, a body float in a water with 1/4 of its volume above the surface of the water. If placed in the oil, it float with 1/3 of its volume of the above the surface of the oil. প্রথমে জলের বলা আছে the density of the oil। খুব সুন্দর কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেনই পড়ে পরীক্ষাতে। একটা লিকুইডের কথা বলা আছে, এই একটা বস্তুর কথা বলা আছে। আচ্ছা, এটা কেউ করেছো নাকি আগে বলো, তারপর আমি বলছি। কেউ করেছে এটা? না স্যার। আচ্ছা, এটা না আর্কিমিডিস, স্যার হয়নি। হ্যাঁ, আর্কিমিডিসের প্রিন্সিপালটা একবার দেখে নেবে, তারপরেই বুঝতে পারবে। বস্তু যতটা তরলে তার নিজের আয়তনে সমায়তন তরল অবস্থিত করে, নিমজ্জিত অংশ যতটা থাকবে সেই আয়তনে তরল সে বাইরে ফেলে, ঠিক আছে। এটাই হচ্ছে তার নিয়ম, যে তরলেই দেবে। জলের ক্ষেত্রেও যা নিমজ্জিত অংশ কিন্তু, হ্যাঁ, সেইটাই কিন্তু বাইরে সে ফেলে দেবে, এটা আর্কিমিডিস সূত্র। আর ভাসমানের ক্ষেত্রে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হবে, মানে এই যে তরলটা সে বাইরে ফেলেছে এইটার সঙ্গে তার যে ওজন, অ্যাকচুয়াল যে ওজন, সেইটার সঙ্গে সমান হবে। এবার এইটা প্রথমে বলা আছে, একটা বস্তু আছে 1/4 of its volume above the surface, তার যদি ভলিউম ভি হয় তাহলে উপরে আছে কত, 1/4, মানে v/4 আছে উপরে। কখন না, যখন সে জলে আছে, তাহলে এটা উপরে আছে। আমার কোশ্চেন কিন্তু উপরে থাকা নিয়ে নয়, আমি কখন ক্যালকুলেশন করব কি আর্কিমিডিস প্রিন্সিপাল, সবই কিন্তু উপরে থাকা নিয়ে কোনো কথা নাই, নিচে থাকা নিয়ে। তাহলে নিচে কত আছে, উপরে যদি v/4 হয় তো নিচে আছে কত, v - v/4, মানে 3v/, এইটা আছে নিচে। তাহলে জলের ক্ষেত্রে 3v/4 এই আয়তন তরল অপসারিত করবে, তাহলে ওজনটা বার করি।
এটা হলো তোমার আয়তন, এর সঙ্গে ঘনত্ব গুণ করব, জলের ঘনত্ব 1 সঙ্গে জি, তাহলে এটা হয়ে গেল। এবার একে নিয়ে গিয়ে অন্যটা লিকুইডে ফেলেছে, তো লিকুইডের ডেনসিটি আলাদা হবে, জলের ক্ষেত্রে 1 হয়েছে, লিকুইডের ক্ষেত্রে আলাদা হবে না। তখন সে কি করছে, অয়েল যখন আছে 1/3 অফ ইট ইজ ভলিউম অ্যাবভ দ্য সারফেস, তখন সে জলের উপরে কত আছে 1/3, মানে v/3 আছে উপরে, তাহলে নিচে আছে কত v - v/3, তার মানে হচ্ছে এটা বাদ দিলে 2v/3, তাহলে এইটার সঙ্গে সমান হবে কি 2v/3 ইনটু রো, যেটা এর জলের ক্ষেত্রে 1 ধরেছি, সেক্ষেত্রে অয়েলের ক্ষেত্রে আমি জানি না, ওটাই বার করতে বলেছে, রো ইনটু জি। এইটা হচ্ছে ফর্মুলা। যে তরলে আর্কিমিডিসের প্রিন্সিপাল কিন্তু খুবই সোজা, এই একটা বা দুটো জিনিসের উপর নির্ভর করে তোমার যত বইয়ে যত অঙ্ক আছে সবই হয়ে যাবে, কিন্তু তোমাকে কি করতে হবে, জিনিসগুলোকে কিন্তু ভালো করে একটু দেখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার করতে হবে। তাহলে এই আয়তন তরল সে যখন জলে থাকবে তখন ফেলবে, অন্য তরলে গেলে সেটাই ফেলবে, কারণ সে এটাই তার নিয়ম, তার নিজের সমায়তন তরল সে বাইরে অপসারিত করবে, মানে যতটা সে নিমজ্জিত হবে। তাহলে এই দুটো সমান করলাম, তাহলে আমি ভি ভি কেটে গেল, জি জি কেটে গেল, তাহলে রো সমান হয়ে গেল এই দিকে কে থাকলো 3/4, জি তো চলে গেছে, সমান হচ্ছে রো গণিত 2/3, জি জি সব তো চলে গেছে, তাহলে রো সমান হয়ে যাচ্ছে কত 9/8, তাই তো 9/8। তাহলে এটাকে যদি তুমি করো 9/8, তাহলে কত অ্যান্সার আসবে, এই তো 9 না ভাঙেও নি, 9 অ্যান্সার তো দেওয়া আছে 9/8, মানে যে ডিটা অপশনটা। বোঝা গেছে কথা কি বললাম আগে, এটা আমার বুঝতে পারলে নাকি বলো? স্যার এই দুটোকে সমান করা হলো কেন স্যার? এই যে কোনো বস্তু তার যে নিমজ্জিত অংশের আয়তন তরলই সে বাইরে ফেলবে, ঠিক আছে, জলে যতটা সে বাইরে ফেলেছে ওই সেই একই নিয়মে অন্য লিকুইডই বাইরে সে বাইরে ফেলবে, এটা হচ্ছে তার অপসারিত তরলের ওজন, এটা কিন্তু আয়তন নয়। এই যে করলে আমরা ভি ভি এর সঙ্গে যদি রো গুণ করি তাহলে এটা মাস হয়ে গেল, তার সঙ্গে জি এ গুণ করলাম তাহলে এটা ওয়েট হয়ে গেল। এই আয়তন তরলে সে যে কোনো তরলের ক্ষেত্রে কিন্তু সে নিজের আয়তনের সমান, নিজের ওজনের সমান আয়তন তরল সে বাইরে ফেলবে, তাহলে এই দুটোর ক্ষেত্রেই তো হবে, যে কোনো লিকুইডের ক্ষেত্রে এই ফর্মুলাটা একই হবে। ডাব্লু সমান হচ্ছে যে যত অংশ সে নিমজ্জিত থাকবে সেইটার আয়তন, সেই ফ্র্যাকশনটা গণিত যে তরলের কথা বলছে সেই তরলটা গণিত জি, জিটা তো কনস্ট্যান্ট। এবার যে লিকুইডে নিয়ে যাবো তার ডেনসিটি যেটা নিচে থাকবে সেইটা, এবার এই ফর্মুলাটা তুমি যখন যখন যে লিকুইডের ক্ষেত্রে যাবে সব ক্ষেত্রে কিন্তু একই হবে, এটাই আর্কিমিডিসের প্রিন্সিপাল, ঠিক আছে, মানে উদস্থিতিবিদ্যার নীতি। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। তুমি একবার জাস্ট আর্কিমিডিসের প্রিন্সিপালটা বা যে এখানে উদস্থিতিবিদ্যা উচ্চ মাধ্যমিক বইটা আছে একবার দেখবে, তোমরা ডিটাচ হয়ে যাচ্ছে বলে এগুলো তোমার একটু মনে হচ্ছে আবার এটা কেন হচ্ছে বা এটা কেন হচ্ছে এই জিনিসগুলো। স্যার হ্যাঁ বলো। স্যার 35-এরটা অ্যান্সারটা একটু বলুন না, 35-এরটা। 2 to the power 3 সামনে 8 আচ্ছা আচ্ছা আসবে, ঠিক আছে, 8 মানে হ্যাঁ 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 ঠিক আছে। হুম হুম। An iceberg is floating in a sea water. The density of ice is atto, and that of sea water is atto semi. The iceberg মানে হচ্ছে বরফের টুকরো আছে floating in sea water, সমুদ্রের জলে যখন আছে আর কি। The density of ice is এত, density ice এর density বলা আছে। That sea water is এত, sea water মানে সমুদ্রের জলের ঘনত্ব হচ্ছে এত। What percentage of iceberg will be below the surface of the water? তাহলে কত আয়তনের মানে কত শতাংশ আয়তনের হচ্ছে কত শতাংশ আয়তন সে জলের নিচে থাকে, পার্সেন্টেজটা বার করতে হবে। হ্যাঁ এখানে কিন্তু বার করতে হবে পার্সেন্টেজটা। তাহলে কি বলা আছে, একটা আইসবার্গ মানে হচ্ছে এটা বরফের টুকরো আছে ফ্লোটিং ইন সি ওয়াটার, জলের মধ্যে কিন্তু ভাসছে। আমি জানি না সেই টুকরোর ওজন কি বা কি, আমি ধরে নিলাম যে তার ভর হচ্ছে, ঠিক আছে। The density of the ice is এত, যেহেতু আইসবার্গ বরফের টুকরো তার ডেনসিটিটা বলা আছে, তার ডেনসিটি তাহলে এখান থেকে আমরা ভলিউমটা পেয়ে যাবো, ডেনসিটি দিয়ে ভাগ করবো,
তাহলে V1 সমান আমি ধরছি, এটা m ধরলাম, m বাই, আমি এটা কিন্তু জানি না কিন্তু ভর বললাম ধরে নিচে এটা 0.9, তাহলে এটা আয়তন বেরিয়ে গেল। and that of sea water is এত, তাহলে সি ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1.03। তাহলে এটা যখন জলে থাকে আমরা জানি টাইটানিক সিনেমার মতন যে বিশাল অংশ একটা নিচেতে থাকে, সেই নিচেতে কত অংশ আছে সেটা আমাকে সেই পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে। তাহলে এটা হলো V1। যখনই এইটাকে এইটা কি বার করলাম, এটা হচ্ছে যে এটা হচ্ছে আয়তন, হচ্ছে কার আয়তন, এই বরফের টুকরো আয়তন, জলে আছে বা নাই কোনো ব্যাপার না, এর আয়তন এটা। যখনই একে সি ওয়াটারে নিয়ে যাব তখন সে কত অংশ নিচে থাকবে, V2 সমান হচ্ছে তার ভর বাই সেই যতটা যে ডেনসিটি, যে জলটা নিয়েছি তার ডেনসিটি, মানে 1.03 এটা থাকবে। তাহলে V1 V2 পেলো, তাহলে কত অংশ তার আয়তনের পরিবর্তন হলো মানে নিচে গেল। V1 পার্সেন্ট বার করতে হবে, একদিকে কোশ্চেনটা একটু সুবিধা দিয়েছে, পার্সেন্টেজ বার করতে হবে, V1 মাইনাস V2 বাই V1 ইন্টু 100%। এরকম করে আমরা পার্সেন্ট বার করি, অন্য কিছু দিলে আরো জটিলে যেত। তাহলে আমি যদি এখানে ফর্মুলাগুলো বসিয়ে দিই, এখানে V1 এর জায়গায় তুমি লিখে দেবে m বাই 0.92 মাইনাস V2 জায়গায় লিখে দেবে m বাই 1.03 বাই m বাই 0.92। তাহলে m তো কেটে যাবে, তাহলে ভেতরে কিন্তু সংখ্যা থাকবে, ঠিক আছে, ভেতরে সংখ্যা থাকবে। এবার এটা তো ধরো দশমিক ভগ্নাংশের সংখ্যা আছে, এবার এটাকে তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করার পর তাকে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করার পরে অ্যান্সার যেটা এসছে আমি সেটা বলছি 89.3, যেটা আমার খাতায় লেখা আছে 89.3%। এটা কাটাকাটি তোমরা করো না, ক্যালকুলেটর করে দিয়েছি, তোমরা এটা দেখবে, তোমরা নিজে নিজে মুখে মুখে করার চেষ্টা করবে, মানে খাতায় করার চেষ্টা করবে, কারণ তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ হবে না। তাহলে 8.93%, কিন্তু এখানে নিয়ারে করে দেখো কোনটা অ্যান্সার হবে, এইটাই 89। এটাও আমরা জানি যে উপরে 100% থাকলে নিচে আমাদের প্রায় 9% থাকে, 90% নিচে থাকে, 10% উপরে থাকে, সেই হিসাবেই দেখো মিলেও গিয়েছে, মানে লজিক্যালি জিনিসটা ঠিক আছে। তোমরা কিন্তু অন্য সারফেস টেনশন ভিসকোসিটি সবই পড়ছো, যেহেতু উচ্চ মাধ্যমিকের বইয়ে তোমার হাইড্রোস্ট্যাটিক্স আছে, কিন্তু অনেকদিনে কিন্তু এই আর্কিমিডিসের সূত্র কিন্তু তোমরা কিন্তু পড়ছো না। হ্যাঁ, আর্কিমিডিসের সূত্র কিন্তু পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলে দিই 38-এরটা, এই দুটো অঙ্ক তোমাদের করতে হবে না, এটা মানে তোমাদের লেভেলে নয়, এটা ইঞ্জিনিয়ারিং বই থেকে দেওয়া গেছে, এগুলো তোমাদের দরকার নেই, যদি দরকার লাগে আমি করে দিয়ে দেবো, কারণ এগুলো খুবই জটিল জিনিস, এগুলো তোমাদের সম্ভবত আমি দিয়ে ফেলেছি, ওই বইয়ে ছিল বলে, এটা আর গুপ্তার বই, পিজিটি লেভেলের জয়েন্টের সবই কোশ্চেন থাকে। এই দুটো জিনিস কিন্তু তোমাদের একটু সিলেবাস বহির্ভূত, ঠিক আমি বলবো না, কিন্তু এগুলো একটু অন্য টাইপের কোশ্চেন, এগুলো নাও আসতে পারে, এগুলো না করলো। আর এগুলো যেগুলো আছে দেখবে কোশ্চেন, হ্যাঁ 38 ও 39। হ্যাঁ 38, আর আমি দাগ দিয়ে রেখেছি সেগুলো, তার আমি বলছি হচ্ছে কোশ্চেন হচ্ছে মান, হ্যাঁ 38 আর 39, 38 আর 39 আমি এখানে কেটে রেখেছি, এগুলো একটু তোমাদের ঠিক লেভেলেরটা নয়, এটা দেয়া হয়ে গেছে কোনো কারণবশত, অত তো আমার রেকটিফাই করা হয় না। হ্যাঁ, এটা পরে আমি আজকে দেখতে গিয়ে আমি দেখছি, এগুলো একটু আলাদা মানে করা হবে, তোমাদেরকে ফিজিক্স পড়ানো হবে, কিন্তু এখন সময় নষ্ট করে মানে শেখা হবে, কিন্তু অতটা এসটি রিলেটেড নয় জিনিস। এগুলো দেখো হাইড্রো কিন্তু বেসিক পাস্কেল ল না কি, এগুলো তো নিজে নিজেই পারবে, ঠিক আছে, এগুলো তো তোমাদের কিছু নেই। পাস্কেলস ল, ইউনিট অফ থ্রাস্ট, থ্রাস্ট মানে ফোর্স আর কি, প্রেসার গণিত এরিয়া, তার মানে ফোর্স, এটা ফোর্সকে বোঝায়, হ্যাঁ, আর নিউটন হবে। তাহলে মোটামুটি তোমাদের হয়ে গেল, যদি দু একটা থাকে কোনো কিছু আটকায় তোমাদের প্র্যাকটিসে করতে করতে আমাকে বলবে, ঠিক আছে। 40 আর 41 এর অ্যানসারটা 40 আর 41 বাকি আছে না, আচ্ছা 40 আর 41 এর অ্যানসারটা বলে দিই, তোমরা একটু চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। 40 আর 41 এর অ্যানসার লেখা আছে, 40 এটা হচ্ছে সি, আর 41 এটা হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা